আজকাল দেখা যাবে কি আপনার ঘরে যদি আমি আত্মীয় হিসাবে যাই, আমার চা আপনি সামনে চা দেবেন, আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, আমি মোবাইল নিয়ে বসে থাকবো। তোমার বাবা কি করছে, তুমি ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে, এগুলো এই কথাগুলো জিজ্ঞাসা করার সময়ই নেই। আর সচেতনতা সভা কোথায় থেকে কে করবে? আমরা দেখেছি মেয়ে হিসাবে আমরা এমন ভাবে মেরেছে, কিন্তু তারপরে ওই মহিলাটা বলছে আমি আমার স্বামীর উপর কোনো আইনি পদক্ষেপ নেব না। আমরা জিজ্ঞেস করলাম কেন? সে বলছে কি আমার বাবা আমাকে একবার নিয়েছিলেন আমার বাবার বাড়িতে, এই স্বামীর সঙ্গে আইনি লড়াই করবেন, আমি আমার বাবাকে না বলে আমি স্বামীর সঙ্গে চলে আসছি, এখন তো আমার কোনো আশ্রয় নেই, আমি নির্যাতিত হলেও আমি স্বামীর বাড়িতে থাকতে হবে। মেয়েটা অসহায়, মেয়েটা মানে দারুণ ভাবে অসহায়। মেয়েদের দেখুন নিজস্ব কোনো বাড়িঘর নেই, ওটা কার বাড়ি, ওটা বাবার বাড়ি, ওটা কার বাড়ি, ওটা স্বামীর বাড়ি, ওটা কার বাড়ি, ওটা শ্বশুর বাড়ি। কোথায় যাচ্ছ? না বাবার বাড়ি আসছিলাম, চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। নিজস্ব কোনো বাড়িঘর নেই। আমাদের মধ্যে এখন অনেকজন নেই। আমাদের রেহানা চৌধুরী প্রয়াত হয়েছেন, বাসন্তী সিনহা উনি প্রয়াত হয়েছেন, বিনা মুন্ডা উনি মানে প্রয়াত হয়েছেন, মানে প্রত্যেকটা কমিউনিটি থেকে নিয়ে এই থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতি গঠন করা হয়েছিল। আজকের দিনে যে মহিলা বাসার কাজে, সে তো বাসার কাজে চলে যাবে, তার জন্য কিন্তু আজকের আন্তর্জাতিক নারী দিবসটা নেই। আজকের দিনে যে মহিলা ইটভাটায় কাজ করে সে তার সময় অনুযায়ী চলে যাবে, আজকের দিনে তো সেই মহিলার নারী দিবসের সেই অনুপ্রেরণা নেই। যে মা বাবা নেই, ভাইয়ের হাতে নির্যাতিত হচ্ছে দুইটা বোন, যে ভাইটা নেশা করে, সে তো নেশা হয়ে গেলে সে এবনর্মাল পাগল না অন্য কিছু না, ওটা বোন না ওটা মা, এইটা হিন্দু হোক মুসলিম হোক একদম। হ্যাঁ, মজবুত নির্মাণের জন্য চান সেরা মানের ব্লক আর ইট। কালাইনে আপনার বিশ্বস্ত ঠিকানা ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি। আমরা প্রস্তুত করি কংক্রিট পেপার ব্লক, ব্রিক্স, কালার ব্লক এবং পার্কিং টাইলস। উন্নত মান টেকসই আর শক্তি, আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তা সহ বাড়ি, অফিস, মার্কেট কমপ্লেক্স কিংবা পার্কিং এরিয়ার জন্য আজও বেছে নিন নির্ভরযোগ্য সমাধান। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর পার্ট 2, জেবি রোড, কালাই, কাছাড়। যোগাযোগ করুন 9181221621। ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি, গুণমানে আমাদের পরিচয়। নমস্কার। আজকে বাতায়ন ডিজিটালের আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। 8 মার্চ আমরা সবাই জানি বিশ্ব নারী দিবস, যেটা আমরা পেরিয়ে এসেছি সদ্য। তো 1975 ইংরাজিতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাটিগড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির কর্ণধার আমরা যাকে বলতে পারি, সুপরিচিত ব্যক্তিত্ব কাটিগড়া অঞ্চলের জামিলা বেগম। নমস্কার জামিলাদি, আপনাকে আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জানি আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং নারীদের স্বার্থে নারীদের সুরক্ষার জন্য আপনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি অনেক মহিলারা বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত হচ্ছে, তারপরে এসে আপনার শরণাপন্ন হচ্ছে, এবং এরপর আপনি খুব সুন্দরভাবে একটা মীমাংসার পথে নিয়ে যাচ্ছেন, যেটা সবাই জানে। গতকাল গেল আন্তর্জাতিক নারী দিবস, তো সেই নারীদের স্বার্থ নিয়ে যখন কথা হচ্ছে, এই ব্যাপারে আপনার কাছে আমরা কিছুটা জানতে চাইব। এই নারী দিবসটা পালিত হচ্ছে বেশ কিছু বছর থেকে, সে বলেছিলেন 1975 ইংরাজি থেকে। এই নারী দিবসটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য, কি অর্থ বহন করে এটা? আমি জামিলা বেগম, কাঠিগড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী। আমি খালাইনের মেয়ে, আমি খালাইনের সন্তান এবং আমি একজন নারী।
তো নারী দিবস আমরা দীর্ঘদিন থেকে নারী দিবস আমরা পালন করি। তো খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা পালন করে যাই যে আন্তর্জাতিক নারী দিবস। অনেক সময় প্রশ্ন জাগে যে আমরা আন্তর্জাতিক নারী দিবসটা আমরা পালন করে থাকি, কিন্তু আমরা সমাজের নারীরা এখনো লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত সেই পর্যায়ে এখনো আছি। কারণ নারীরা যখন কাজ করতে যায়, নারীরা যখন কোনো সমাজের কাজে বেরিয়ে পড়ে, তো বিভিন্ন সময় আমাদের সমাজের যে কোনো সম্প্রদায়ের একটা কটূক্তি কথাবার্তা বলে থাকে। তো নারী নির্যাতন যেটা বলেছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সেটার মধ্যে কোনো সম্প্রদায় ঢুকছে না। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে, যেহেতু আমি একটা সংগঠন চালাচ্ছি, তো দেখেছি প্রতিনিয়ত নারীরা নির্যাতিত। কারণ সেই নির্যাতনের কারণ, একটা কারণ হলো অভাব অনটন, দ্বিতীয় নম্বর কারণটা হলো স্বামী নেশাযুক্ত। সেই কারণে আমাদের সমাজের নারীরা বেশি অংশে নির্যাতিত হচ্ছে। তার মানে আপনি প্রথমেই যেটা আপনার কথাতে বলেছেন যে নারীরা বাইরের কাজে গেলে বা গঠনমূলক কোনো কাজে গেলে নানান বাধা আসে, কটূক্তি আসে, মানে এটা একটা নারীদের পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ বলে আপনি মনে করছেন। তারপরও আপনারা কাজ করে যাচ্ছেন, এর জন্য আপনার অবশ্যই প্রশংসা দাবি করতেই পারেন। তো আমাদের যে সমাজ, একটা সুস্থ সমাজ, সুন্দর সমাজ গড়ে তুলতে নারীর কি ধরনের ভূমিকা আছে বলে আপনি মনে করেন? আদৌ কি আছে, বা থাকলে কি ধরনের ভূমিকা আছে? আমি মনে করি যে নারী জাতি একটা তৃণমূল জাতি, মানে লতা জাতীয়, এবং পুরুষ জাতিটা হলো শিকড়, শিকড় জাতীয় একটা গাছ, গাছের মতো। তো প্রত্যেকটা নারীর পিছনে আমি বলবো পুরুষদের অবদানটা একান্ত প্রয়োজন। কারণ একটা নারী একটা পরিবারে যখন থাকে, প্রথমে তার গার্জিয়ান, তার বাবা, তার ভাই, তারপর স্বামী, শ্বশুরবাড়ি, এই ধরনের মানে পুরুষের একটা অবদান থাকে। এবং সামাজিক একটা বাধা আসে যে সমাজে নারীরা বাহিরে যাওয়াটা ভালো নয়, মানুষে খারাপ ভাববে। তো আমি এখন পর্যন্ত দেখেছি যে কিছু নারী সাহসিকতার সঙ্গে বেরিয়ে পড়েছে, কিন্তু স্বনির্ভর হতে পারেন। স্বনির্ভর হতে হলে আমাদের নারীদের এখন পর্যন্ত কর্মসংস্থানের যে অভাব যেটা রয়েছে, সেই কর্মসংস্থানটা একান্ত প্রয়োজন। আমি আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের শুধু এসএইচজি গ্রুপ এবং অরুণোদয় দিয়ে আমাদের মহিলাদেরকে উন্নত করা যাবে না। শিক্ষিত বেকার যারা যুবতী আছেন, এরা দেখা গেছে যে চাকরির জন্য অপেক্ষা করতে করতে ওদের একটা সময় বিয়ের বয়স চলে যাচ্ছে এবং একটা সময় তার চাকরির বয়সও চলে যাচ্ছে। তো সেই মেয়েরা কর্মসংস্থান যদি না পায়, বা ওদের যদি একটা কর্মসংস্থান না থাকে, এই মেয়েটা যদি স্বনির্ভর না থাকে, তো সমাজে এক সময় বাবা, তারপর ভাই, তারপর ছেলে, হয়তো ছেলে মেয়ে নেই, বাবার কাছে বাবা মা চলে গেলেন, ও থাকবে কোথায়, ওর অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেবে? সেই চিন্তাধারাটা আমার অনেক সময় আসে যে আমি ঠিকই নারী সুরক্ষা সমিতি চালিয়ে যাচ্ছি, সংগঠন, একটা স্বেচ্ছাসেবী সংগঠন নারীদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আক্ষেপ হয় আমি নারীদের জন্য মনে হয় এখনো কিছু করতে পারিনি, এবং করতে বোধহয় পারবো না। একদিন আমি চলে যাব, কিন্তু আমি আহ্বান করি
আমাদের নারী সমাজকে আপনারা গণ্ডি থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে স্বনির্ভর করার জন্য নিজেকে তৈরি করুন। এবং নিজেকে তৈরি করতে হলে একজন মহিলা তার পক্ষে স্বনির্ভর হওয়া সম্ভব হবে না। তার পিছনে সরকারের অনুদানের প্রয়োজন আছে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে স্বনির্ভর হোক বা একটা সমাজ গঠনে নারীদের যতটা এগুনো সেটা মানে পুরুষ নারী সবারই এগিয়ে আসা উচিত। একজন ছাড়া আরেকজন পূর্ণ হতে সম্ভব না, পারছে না, অসম্ভব। হচ্ছে না। আচ্ছা, তো আমাদের সমাজে আগে এক ধরনের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল, তো এখন কি কিছুটা বদলেছে বলে আপনি মনে করেন? নারীদের প্রতি আমাদের যে মানে পুরুষ বা আরো বৃহত্তর সমস্ত সমাজের যে দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি আগে ছিল আর বর্তমানে কিছুটা কি বদলেছে? আমি তো দেখেছি, বা আপনারাও নিশ্চয় দেখেছেন, যে আগের থেকে নারীরা অনেক পরিবর্তন হয়েছে, বা নারীরা এখন বেরিয়ে আসছে। আমাদের পাইলট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, আমাদের কাছাড়ের ডিসি নারী ছিলেন, এসপি মহোদয়া নারী ছিলেন, আমাদের সার্কেল অফিসার নারী, বড় বড় বিভিন্ন পদাধিকারী এরা নারীরা করছে। কিন্তু সেই সেই এটার পিছনে আবার দেখেছি কি, যে বড় বড় অফিসার বা ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছে, ওদের পিছনেও কিন্তু ষড়যন্ত্র আছে একজন নারী হিসাবে। তো আমি মনে করি ওদের কিন্তু সুরক্ষা এখন পর্যন্ত নেই। আমরা নারী স্বাধীনতাটা এখনো বাকি রয়েছে, আমার মনে হয় এখনো বাকি রয়েছে। কিন্তু এখনো সেই পরিবর্তন যেটা হয়েছে, হওয়ার মধ্যেও দেখা যায় যে নারীরা এখনো যেমন পূর্ণ স্বাধীনতাটা পায়নি। তো নারীরা কি বর্তমান যুগে পরিপূর্ণভাবে মানে সুরক্ষিতভাবে আছে? মানে নিরাপত্তার বিষয়টা আমি বলছি। আমি বলবো এটা না, আমি বলবো না। কারণ আজকে দেখেন, সব মহিলা কিন্তু সাহসী নয়। একজন মহিলা বাড়ির থেকে বের হওয়ার সময় হয় তার বাবা, না হয় তার ভাই, না হয় তার ছেলে, না হয় তার পরিবারের একজন পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। যেমন ধরেন একটা উদাহরণস্বরূপ, পঞ্চায়েত রাজে নারী সংরক্ষণ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই নারী সংরক্ষণে নারীরা, মহিলা সংরক্ষণ যেটা, মহিলাদেরকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু আপনি কাজের বেলা গিয়ে দেখবেন, বলছেন উনার প্রতিনিধি কাজ করছে। তো উনার প্রতিনিধি যদি কাজ করে, তো সেই নারী তো সমাজের কাজ করার সুযোগটা পাচ্ছেন না। আমি বলবো সেই নারী, যেহেতু সরকারে সংরক্ষণ দিয়েছে, একজন নারীকে বের করা হয়েছে, আমাকে, আমার অমুককে আপনারা ভোট দেবেন সমাজের কাজের জন্য, কিন্তু সেই নারী কিন্তু সম্পূর্ণভাবে সমাজের কাজে নিয়োজিত, স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কারণ মনে হয় ওদেরকে সক্রিয়ভাবে যদি সমাজের কাজে নিয়োজিত করা যায়, আমাদের নারীদের অনেক উন্নত হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আজকের যুগে বিভিন্ন অফিস আদালতে, মানে চাকরিজীবীদের কথা বলছি, বিভিন্ন মহিলারা কাজের সঙ্গে জড়িত আছেন। বিভিন্ন ধরনের কাজ, রাজনীতির ক্ষেত্রে হোক, সরকারি অফিস হোক বা প্রাইভেট অফিসে হোক, কাজ করছেন। কিন্তু এই কাজের ক্ষেত্রে তারা কি বৈষম্যের শিকার হন? যে পুরুষদের এক দৃষ্টিতে দেখা হচ্ছে, নারীদের একটু অবহেলার দৃষ্টিতে, এই ধরনের বৈষম্য আছে? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কারণ নারীদের একটা যেটা আছে, কাজের যে প্রেরণা, নারীরা চায় কি, মানে আমি শক্তভাবে কাজ করব, আমি সৎভাবে কাজ করব, আমি যেটা কাজ করব আমি এটা কাজ করে দেখাবো। সেই কাজে গিয়ে বাধায় পড়ে। যেমন অফিস আদালতে যে নারীরা কাজ করছে, সাহায্য লয়, স্যার এটা আমি করব, কি করব, দেখা যায় কি বলে, না এটা তুমি করবে না, এটা বাধা। পলিটিক্যাল যেটা, রাজনৈতিক ব্যাপারে আমি বলবো আপনারা, আমি বরাকের কথা বলছি, বরাকে দেখেন তো সক্রিয়
আমাদের মহিলা নেত্রী কে আছে? করিমগঞ্জে আছেন শিপ্রাগুন, যদিও উনি বিজেপি করেন, তারপরও উনি সমাজের যে কাজগুলো, আমার সঙ্গে অনেক সময় ফোনে আলাপ হয়, অনেক কাজ আমি ওনার সঙ্গে ওনাকে পাঠিয়ে করি, ওনার সাহায্য লই, উনিও আমার সাহায্য নেই, সক্রিয়ভাবে করছে। শিলচরে সুস্মিতা দেব পলিটিক্স করছেন, কিন্তু উনি সমাজের যে সামাজিকতা যেটা এই দিকে নেই, উনি শুধু রাজনৈতিক কাজ করছেন। তারপর আমাকে দেখান আপনারা যে নারী সক্রিয়ভাবে কোন নারী আমাদের বরাকের মধ্যে কাজ করছে বা এই মহিলা সক্রিয়ভাবে অগ্রাধিকার পাচ্ছে। আমি বলবো আমাদের বরাক এখনো শূন্য। আমাদের বরাকে নারীর যে নেতৃত্ব বা নারীর যে কাজের যে অনুপ্রেরণা, এটা এখনো শূন্য রয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ আমার কাঠিগড়ারই একটা মেয়ে বড় অফিসার হয়েছে, আসাম ভ্যালিতে গিয়েছে মেয়েটা, কিন্তু দেখা গেছে সেখানে ঘর ভাড়া রেখে উনার বাবা সঙ্গে আছে, উনার পরিবার রিটায়ার্ড ম্যান, আমি নাম বলছি না, রিটায়ার্ড, কিন্তু উনি ওনার মেয়ের সঙ্গে গুয়াহাটির সাইডে একটা জায়গায় আছেন। প্রথমে ভিডিও র্যাঙ্কে চাকরি হয়েছে। তো উনিও তো চিন্তা করছেন যে আমার মেয়েটা অবিবাহিত, আমার মেয়েটা বাইরে চাকরি করছে, তো ওর তো সুরক্ষা লাগবে, ওকে অফিসে নিয়ে দেন এবং ঘরে নিয়ে আসেন, এবং উনি সঙ্গে আছে। মানে প্রশাসনিক পদে থেকেও কোন মহিলা আজকে সম্পূর্ণ নিরাপদ পাচ্ছে না। এবার আসে একটু শিক্ষা ক্ষেত্রের কথায়। আমরা আগে দেখেছি আমাদের মা দিদিমার সময় এত লেখাপড়া ছিল না মহিলাদের, কিন্তু আজকে নারীদের শিক্ষাক্ষেত্রে কেমন অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? দেখেন, আমরা যখন লেখাপড়া করেছি তখনও দেখেছি একটা গ্রাম থেকে 5টা 7টা মেয়ে, হিন্দু হোক মুসলিম হোক, বেরিয়ে আসছে। ওই তার একটা বয়স হওয়ার পরেই ওকে বিবাহ দেওয়ার প্রস্তুতি মা বাবারা নিচ্ছে। বর্তমান সময়ে নারীরা শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক অগ্রসর, কিন্তু সেই অগ্রসর হওয়ার পর যে লেখাপড়া, যে সরকারের একটা স্লোগান আছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটাতে আমি পূর্ণ সমর্থন করি, কিন্তু সেই যে বেটি বাঁচাও বেটি পড়াও, যে মেয়েটা পড়াশোনা করে, গরিব ঘরের মেয়ে পড়াশোনা করে, মেয়েটা বিএ কমপ্লিট করে, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে চাকরির জন্য অপেক্ষা করছে, গরিব ঘরের মেয়ে বিবাহর ইয়েতে গেলে দেখা গেছে যে ভালো পাত্র পাচ্ছে না, তো মেয়েটা বলছে না আমি লেখাপড়া করেছি, আমি একটা চাকরির ব্যবস্থা করি, কিন্তু সেই চাকরির অপেক্ষাটা করতে করতে কি হচ্ছে, তার বিবাহের বয়সটা চলে যাচ্ছে, তার চাকরির বয়সটা চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত চাকরির ক্ষেত্রে আমাদের মহিলারা অনেক পিছনে, যদিও লেখাপড়ায় উন্নত হয়েছে, কিন্তু কর্মসংস্থানের কারণে অনেক মহিলারা এটারে কি বলে, ওভার এজ, যেটা ওভার এজ হয়ে গেছে, হবে শাদী হচ্ছে না এবং চাকরি হচ্ছে না। মানে শিক্ষা মহিলারা পাচ্ছে আগের তুলনায় বেশি হচ্ছে। হ্যাঁ, কারণ আমি উদাহরণস্বরূপ আবার এটাও দেখাচ্ছি, আমাদের কালাইন এসআর কলেজ থেকে আমাদের গুমরা গ্রামের একটা মেয়ে বিএ ক্লিয়ার করে, এক বিধবা মায়ের মেয়ে, তো আমার এখানে এসেছে। তো সেই মেয়েটার চাকরির জন্য অপেক্ষা করতে হতে তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা নিয়ে মেয়েটা স্বামীর ঘর থেকে নির্যাতিত হয়ে এখন বিধবা মায়ের কাছে আছে, প্রশাসনের আশ্রয় নিয়েছে। জানি না প্রশাসন থেকে কতটুকু পাবে, কারণ আমাদের কিছু সংখ্যক মানুষ আইন আদালতকে মানে মুঠেই বিশ্বাস করছে না এবং ভয় পাচ্ছে না, পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না। জানি না এটার পিছনে কারণ কি, কারণ আগে পুলিশে কেস হয়েছে শুনলে মানুষ ভয় পেত, কিন্তু এখন ভয়টা মানুষের মধ্যে নেই। কিসের জন্য নেই তা বলতে পারিনি। তো আইনের আশ্রয় নেওয়া পরে মেয়েগুলার কি হয়, যে পুলিশ প্রশাসনের যে তার রিপোর্টটা দেওয়ার পর
কোর্টে এবং বাড়িয়ে আসা যাওয়া করতে করতে বিরক্তি একটা ভাব এসে যায়, তখন অটোমেটিকলি সে আইনের দিক ছেড়ে বসে থাকে। তখন কি হয়, মেয়েটা আশ্রয়হীন হয়ে, মেয়েটা অসহায় হয়ে ঘরে বসে থাকে। তখন দেখা যায় ওর সঙ্গে হয়তো একটা বাচ্চা, দুটা বাচ্চা, তা শুধু মুসলিম নয়, হিন্দু, মুসলিম, বাগান, মণিপুরি, আসামি, যাই সম্প্রদায়ের মানুষ হোক আমার এখানে আছে। প্রমাণস্বরূপ দুটা বাচ্চা, তিনটা বাচ্চা নিয়ে হয়তো বাসা কাজ করছে, তো নিজে বাজারে যাচ্ছে, পাশের বাড়ির লোক ওদের নিয়ে বাজে মন্তব্য করছে, কিন্তু সে বাজারে যেতে হবে, তার বাচ্চাদের জন্য সে লালন পালন করার জন্য সে কর্মসংস্থান খুঁজবে, বাসা কাজ খুঁজবে, না হয় ইটভাটার কাজ খুঁজবে, আর কোনো উপায় নেই। আর তার কোনো উপায় নেই। তো আমার প্রশ্ন হলো, বা আমি আহ্বান করছি যে আমাদের সমাজের পুরুষরা যারা যদি ঐক্যবদ্ধভাবে, আমরা কোনো সম্প্রদায়, কোনো ভেদাভেদ না করে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালিয়ে যাই যে মহিলাদেরকে যদি আমরা সুরক্ষা দিতে পারি, আমার মনে হয় বর্তমান সমাজে নারীরা যে অসুরক্ষিতভাবে চলাফেরা করছে, তার থেকে মানে অনেক রেহাই পাবে। কারণ মহিলারা দেখেন চলার পথে কিন্তু মানুষে ভালোটা কোনো সময় বলেনি, খারাপটা বলতে 10 জন পাওয়া যায়। এটাই আমি উপলব্ধি করেছি, খারাপটা বেশি অংশে প্রচার হয়, কিন্তু ভালোটা প্রচার বেশি হয়। কিন্তু আপনি কাটিগড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছেন, তো আপনি ঠিক কিভাবে আপনি মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন? এক সময় আমরা মহিলাদের কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছি, সেখানে আমরা গিয়েছি, ওদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি। বর্তমানে আমরা ওদেরকে আমার এখানে একটা কার্যালয় আছে, সেখানে নোটিশ করে ডেকে এনে, যেটা পারিবারিক সমস্যা, পারিবারিক নারী নির্যাতন, স্বামীর সঙ্গে নির্যাতন, দেওরে নির্যাতন করেছে, এই মেয়েটা স্বামীর বাড়ি থেকে নির্যাতিত হয়ে বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি যাওয়ার পর ভাইয়ের কাছে নির্যাতিত হয়েছে, কোনো আশ্রয় পাচ্ছে না, ওদেরকে ডেকে সমাজের মানুষ, উভয় পক্ষের সমাজের লোক নিয়ে আমরা সামাজিকভাবে এটা আপোষ নিষ্পত্তি করি, এবং যাতে পরবর্তীতে আর কোনো ধরনের এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সতর্কবাণী দেই, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এগুলা করা ঠিক নয়, সমাজের জন্য এটা খারাপ, আজ তুমি করেছো, কালকে তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে এটা শিক্ষা নেবে, তোমার ছেলে মেয়ের এটা হবে, এই ধরনের ইয়েটা নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। এবং আগে আমরা আমাদের মধ্যে একটা কালেকশন করে মেয়ের বিয়ে, গরিব মেয়ে যারা বিয়ে, লেখাপড়া, ছেলে মেয়ে লেখাপড়া করাতে, বা ঈদে পূজায় কাপড় চোপড় এগুলো আমরা দিতাম। বর্তমান আমাদের ফাইন্যান্সিয়াল একটু অসুবিধা, তাই একটু কম করছি, তবুও যত সামান্য যাকে যেটা পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় আসিনি, আমরা ক্যামেরার সামনে এগুলা দেখাইনি, আমরা নীরবে কাজ করে যাচ্ছি। নারী নির্যাতনটা বিভিন্নভাবে হচ্ছে, আপনি বলছেন মানে স্বামী গৃহে হচ্ছে, অনেক সময় বাবার বাড়িতেও হচ্ছে। তো এই যে নারীর সমস্যা, নারী নির্যাতন, এগুলো কি এখন মানে আগের তুলনায় এখন কি বাড়ছে না কমছে বলে আপনি মনে করেন? এটা বললে বাড়া কমা, যেটা আমি বলবো বরং এখন বেশি হয়েছে। কারণ ড্রাগস এবং মদ, নেশা, যেটা সেই নেশায় নারী নির্যাতনের, স্বামীর গৃহে নারী নির্যাতন যেটা হচ্ছে, এটার অংশটা বেড়ে গেছে। আমরা বারবার প্রশ্ন করেছি যে ড্রাগস একটা ছেলে বিক্রি করছে আর একটা ছেলে কিনে খাচ্ছে, কিন্তু ওই ড্রাগস গুলো আসে কোথায় থেকে? ড্রাগস গুলো তো আসে কোন রাস্তা দিয়ে? এটা আমাদের বোরাকে এসে ঢুকে, এবং আমাদের বোরাকে ছেলে মেয়েরা অধঃপতনে, আমি বলবো একদম মানে শেষ করে দিয়েছে, আমাদের সমাজ ধ্বংস করে দিয়েছে।
কিন্তু এটা আসে কোথা থেকে? যে প্রত্যেকটা ঘরে আমি বলবো 75% মহিলা নেশাগ্রস্ত স্বামীর হাতে নির্যাতিত হচ্ছে। আমি নাম বলবো না, আমাদের এলাকারই, আমাদের এত অঞ্চলেই আছে যে মা বাবা নেই, ভাইয়ের হাতে নির্যাতিত হচ্ছে দুইটা বোন, যে ভাইটা নেশা করে। সে তো নেশা হয়ে গেলে সে এবনর্মাল, পাগল, না অন্য কিছু, না ওটা বোন, না ওটা মা। এইটা হিন্দু হোক এটা বোঝার মুসলিম হোক, ক্ষমতা হারিয়ে একদম ফেলে। হ্যাঁ, এটা একদম কিন্তু এটার উপরে কিন্তু আমি আপনাদের মাধ্যমে সমাজে, পুরুষ সমাজের কাছে করজোড়ে মিনতি করছি, সবাই এগিয়ে আসুন এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই নেশামুক্ত সমাজ গড়ার জন্য এগিয়ে আসি। এবং এটার মধ্যে হবে কি, আমার মা, আপনার মা, বোন, যারা সবাই, আপনিও একজন মার ঘর থেকে হয়েছেন, আমিও একজন মহিলা, আমিও একজন মার ঘর থেকে, মানে নারী সমাজকে, মায়ের জাতিকে যাতে সুরক্ষা দেওয়া যায়, সেই নেশাযুক্ত যে বস্তু যেগুলা, সেইগুলা থেকে নারীদেরকে উদ্ধার করা। আর যে যুব সমাজ যেটা, সেই যুব সমাজটাকে রক্ষা করা। কারণ আমরা তো, আমাদের বয়স হয়েছে, পরবর্তীতে যে জেনারেশন আসছে, জেনারেশন গুলা এমন ভাবে মানে নেশায় আসক্ত হয়েছে, ওরা মানুষ বড়দেরকে সম্মান করা জানে না, ওরা নিজের মা বাবাকে সম্মান করা জানে না, নিজের মা বোনকে সম্মান করা জানে না, কি বলে কি করে চুরি ডাকাতি রাহাজানি যেগুলা হচ্ছে, এটা করে নেশার থেকে হচ্ছে। আপনারা দেখবেন একটা ছেলে একটা অঘটন করেছে, ওকে দলে বলে এটা ড্রাগস এডিক্টেড। আপনি একটা জ্বলন্ত সমস্যা তুলে ধরলেন, যেটা আমরা শুধু কাটিগড়া না, বরাক অঞ্চল, বরাক উপত্যকায় দেখতে পাচ্ছি। এটা মানে একটা বার্নিং প্রবলেম যাকে বলা যায়। সেই নেশাগ্রস্ত ব্যক্তিরা পরিবারের শান্তি নষ্ট করছে, অনেক ঘটনা আছে। আপনি কি মনে করেন যে নারী নির্যাতনের বিষয়ে যৌতুক, যেটা পণ প্রথা, স্ত্রীর বাবার বাড়ি থেকে সম্পত্তি পাবো, জায়গা জমি পাবো, এ ধরনের কোনো ইয়ে কি আপনাদের কাছে আছে? এটা এখন একটু কম, আগে ছিল, যৌতুকের প্রথাটা খুব বেশি ছিল। এখন শুধু নেশা এবং মোবাইল আমরা পাই। একদম সব শেষ হওয়ার পর আমরা পাই কি, বলে স্বামী একজন মহিলার সঙ্গে কথা বলেন, আর স্বামী বলবে স্ত্রীকে ওই একজন পুরুষের সঙ্গে কথা বলে। তো সত্য মিথ্যা এটা তো একমাত্র ওরা জানে এবং উপরওয়ালা জানে। কিন্তু যৌতুকের এগুলা আগের থেকে কম। কিন্তু যারা ধনী মানুষ আছে, সমাজের মধ্যে টাকাওয়ালা মানুষ আছে, ওরা ওদের মেয়েকে পাও পুষ থেকে নিয়ে সবকিছু দিয়ে দিল, কিন্তু তার পাশের বাড়ির লোকটা গরিব, তার মেয়েটা শিক্ষিত, লেখাপড়া করে শিক্ষিত করে, সে এই যে যৌতুকাদির জিনিসগুলা দিতে না পারা, সে ভালো একটা পাত্রের কাছে তার কন্যাদানটা করতে পারছে না। এটা কিন্তু একটা কারণ। তো আমরা বিশেষ করে আমরা আমাদের অ্যাওয়ারনেস হয় যে যৌতুক, যেটা যৌতুক প্রথাটা বন্ধ করেন, এবং যৌতুক প্রথাটা ঠিক নয়। বিশেষ করে তো হিন্দু সমাজে আমাদের কাছাকান্তি বাড়ি, কালীবাড়ি মালা বদল করে, এরপরও দেখা যাচ্ছে খরচাটা দিতে হয়, যে মেয়ের বাবার বাড়ির দিক থেকে মালা বদলের সময় বা গাড়ি এইগুলার দিতে হয়। তো সমাজের একটা জিনিস আসছে দীর্ঘদিন থেকে, যে মেয়েদেরকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? মেয়েদেরকে দেওয়া হয় একটা বাবা, একটা মা, একটা মেয়েকে লুটা বাটি, গটি পাটি, হ্যাঁ, তারপর বেটি। এগুলা দেওয়ার কারণটা হলো, আমার মেয়েটা যাতে সেই বাড়িতে এই বস্তু যেগুলা দেওয়া হবে, সেই বস্তুগুলা দেখে সেগুলাকে যত্ন করে, সেগুলার মায়া মহব্বতে যাতে ফিরে না আসে, যেটা তো আমার বাবা দিয়েছে। কিন্তু দাবি করে নেওয়াটা ঠিক না। এটা ঠিক না। আপনি একটা জিনিস বলেছিলেন একবার, আপনার কথার মধ্যে এসেছিল মোবাইল ফোনের কথা। তো আজকাল আমরা দেখতে পাচ্ছি মোবাইল খুললেই আর কি বিভিন্ন ভিডিও, যে ভিডিওগুলো মহিলারা করছে, কিন্তু পুরুষরা, মহিলারা করছে, এবং এত নোংরা ভাবে আর কি। হয়তো আমি আপনাকে এই কত প্রশ্ন করছি, আমার এই প্রশ্নটা যখন দর্শকরা শুনবে,
অনেকে হয়তো নাক ছিটকাবে, আমাদেরকে খারাপ মনে করবে, কিন্তু এত নোংরা ভাবে নিজেদেরকে তারা প্রেজেন্ট করছে আর কি, যে মানে ফেসবুক টাকা উপার্জনের জন্য। তো এগুলো দেখে আমার, এটাও তো সমাজের উপর একটা বিরাট মানে নেগেটিভ প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে সমাজের উপর। তো এই ভিডিও গুলার ব্যাপারে, এই ধরনের যে মহিলারা করেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন, সামাজিকতার মাধ্যমে করেন, রান্না বান্না, শিক্ষণীয় জিনিস যেটা সমাজের মেয়েরা শিখতে পারে, এই ধরনের হলে তো কোনো আপত্তি নেই। কিন্তু কিছু কিছু মেয়েরা এত মানে বাজেভাবে করে, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা মধ্যে একদিন 2-3টা সংগঠন মিলে আমরা চেষ্টা করেছিলাম আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব, যে সোশ্যাল মিডিয়া আমরা তো চোখ বন্ধ করে দেই, কিন্তু আমাদের যে যুব সমাজ বা এই বয়সের ধরুন 14 থেকে 18-20 বছরের মেয়েগুলা একদম কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই বাজে ভিডিওগুলা দেখে। তো আমি মা বোনদের উদ্দেশ্যে এটাই বলবো, হয়তো আপনারা বলবেন যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছি, আর উনারা বসে ক্যামেরার সামনে বলছেন এটা বাজে। আপনারা শিক্ষণীয় ভিডিওগুলা করেন, গান করেন, রান্না বান্না করেন, অনেক জিনিস আসছে, এগুলা করেন, শাড়ি পরা, ড্রেস পরা, চুল এই আছে, অনেক ফেস ফেস এগুলা করেন। কিন্তু এই বাজে নেকেট ভিডিওগুলা কিন্তু সমাজের জন্য, আমাদের জন্য তো খারাপই, সমাজের জন্য কিন্তু খুবই খুবই খারাপ। ঠিক আছে, এটা এবার একটা প্রশ্ন করছি, যে মহিলাদের উন্নয়নের ব্যাপারে আমাদের বর্তমান সরকার বা রাজ্য সরকারই হোক আর কেন্দ্রীয় সরকারই হোক, উন্নয়নে কি যথেষ্ট ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? সোশ্যাল মিডিয়ায় বা খবরে এগুলায় তো দেখা যায় যে বর্তমান সরকারে উন্নয়ন করছে মহিলাদের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো সরকারের একটা টিম যদি পাঠিয়ে আমাদের গ্রাম অঞ্চলগুলাতে সার্ভে করে, তখন দেখা যাবে যে প্রকৃত হিতাধিকারী, প্রকৃত অসহায় মহিলাগুলা কিন্তু বঞ্চিত। সেই অসহায় মহিলাগুলা স্থান পাচ্ছে না, কোথায় যাবে? এবং শোনা যায় এখানে সরকারের তরফ থেকে এটা আসছে ওটা আসছে, কিন্তু ওরা যাওয়ার পর দেখা গেছে যে ধরেন আমি এগুলা পরিচালনা করছি, তো আমি দিয়েছি আরেকজনকে, ও বলছে কি বলে ঠিক আছে আমি ম্যাডামের কাছে বা স্যারের কাছে আমি নিয়ে যাব, তো এটার মধ্যে টাকা পয়সার বিনিময়ে এই উন্নয়নের যেটা হোক অনুদান, যেটা এটা টাকা পয়সার মাধ্যমে হয়। তো টাকা পয়সার মাধ্যমে হলেও যাদের হয়েছে, আমি ওদেরকে হিংসা করছি না, হোক, কিন্তু ওর প্রকৃত হিতাধিকারী, অনেক হিতাধিকারী কিন্তু বঞ্চিত। যেমন স্বামী মারা গেছে, বা স্বামী বিচ্ছেদ, 2টা বাচ্চা নিয়ে বাবার বাড়িতে আছে, বা ছেলে সন্তান নেই, স্বামী নেই, স্বামী মারা গেছে, ছেলে সন্তান নেই, মা বাবা নেই, অত ভাইও নেই, ভাইয়ের ছেলের কাছে আশ্রয় নিয়েছে। এই ধরনের মহিলাগুলা কিন্তু সরকারের সেই অনুদান বা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তো এই মহিলাগুলাকে যদি সরকার অগ্রগতি দেয় বা তাদেরকে সঠিকভাবে তাদেরকে নিয়ে বাস্তবায়ন করে, আমাদের সমাজ বর্তমানে যেটা মহিলা উন্নয়ন বলা হচ্ছে আরো উন্নত হবে। কিন্তু প্রকৃত হিতাধিকারীদেরকে বাছাই করে বা ওদেরকে খুঁজে বের করা সরকারের এখনো প্রয়োজন আছে। তারপর তারপর ওই যে চাকরির বাকরির ব্যাপার বলছি, যে লেখাপড়া করে ঘরে ঘরে কিন্তু আমাদের অঞ্চলে আমাদের বরাকে, বিশেষ করে আমি আমার কাটিগড়া না, আমার কালাইনের কথা আমি বলবো, ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে মেয়েরা আছে
গ্রাজুয়েশন নিয়ে বসে আছে, হায়ার সেকেন্ডারি নিয়ে বসে আছে, কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোনো চাকরি হচ্ছে না, কোনো কর্মসংস্থান হচ্ছে না। যেমন আশা কর্মী কিছু মেয়েরা এনগেজমেন্ট পেয়েছে, কিছু মেয়েরা অঙ্গনাদি ওয়ার্কারে এনগেজমেন্ট পেয়েছে, মোটামুটি তারা একটা কাজ করছে। যারা একা একদম কিছু নেই, আপনারা দেখবেন প্রাইভেট স্কুলগুলা, এই প্রাইভেট স্কুলগুলাতে দেখবেন বেশি অংশে টিচার যারা আছে এরা মেয়ে লোক। কারণ ওদের মধ্যে আবার খুঁজলে দেখবেন হয়তো এরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজ থেকে, সমাজ বিচ্ছেদ বা সমাজের মধ্যে অবহেলিত এরা এই প্রাইভেট স্কুলে একটা নিজেকে নিয়োজিত করেছে যে আমি ছাত্রদেরকে শিক্ষা দীক্ষা দিব, আর তার পিছনে আমি সামান্য হলেও একটা উপার্জনের রাস্তাটা বের করব। তো আপনি আগে উল্লেখ করেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্যসূচিটা হাতে নিয়েছেন। তো এই কার্যসূচিটাকে আপনি কতটুকু সমর্থন করেন? বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কি আমাদের সমাজের জন্য মানে একটা উপকার হয়েছে বলে আপনি মনে করেন? বেটি বাঁচাও বেটি পড়াও আমি আগেও বলেছি যে এটাকে আমরা পূর্ণ সমর্থন করি। হ্যাঁ, বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়েদেরকে লেখাপড়ার দিকে পাঠিয়ে দেও, মেয়েদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত করো। সমাজে অনেক সময় ছেলেকে স্কুলে পাঠানো হয়, মেয়েদেরকে না, যে কোনো সমাজে, তো মেয়েদেরকে পাঠাও, মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করো। কিন্তু সেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার পর এই মেয়েটা যখন কোনো কর্মসংস্থান পায় না, বেকারত্বের সাগরে ডুবে যায়। দেখেন, আমি সবার কথা বলছি না, অনেক সময় আমাদের কিছু মেয়েরা রাস্তায় রাস্তায় দেখা যায় বাজে রাস্তা অবলম্বন করে। সেই শিক্ষিত বেকার আপনারা দেখবেন, মানে বাজে ওই যে আপনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ইয়ে করেন, দেখবেন মেয়েগুলা শিক্ষিত মেয়েরা, তো এরা যখন টাকা উপার্জনের চেষ্টা করে কোনো কর্মসংস্থান পায় না, অনেক সময় ওরা খারাপ রাস্তা অবলম্বন করে। আমরা অনেক সময় খারাপ পাই, সবাই না, সব মেলুক না, কিছু কিছু মেলুক খারাপ রাস্তা অবলম্বন করে। তো সরকারে যদি এদের কে নজরে আনেন, তো আমার মনে হয় এই সমাজের মেয়েরা আরো উন্নত হবে এবং কন্ট্রোলের মধ্যে আসবে। তো এবার আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, যে সাংবিধানিক সমতা, নারীর অধিকার, সুপ্রিম কোর্টের রায়, বদল সামাজিক সংস্কার, এই দৃষ্টিগুলো থেকে 3 তালাক কথাটাকে বাতিল করা হয়েছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে। তো সরকার এই যে 3 তালাক বাতিল করেছে, তো এ ব্যাপারে একজন সমাজকর্মী হিসেবে আপনি কি বলবেন? দেখেন, অভিন্ন দেওয়ানি 3 তালাক যেটা, এটা হলো গিয়া আমাদের শরীয়ত, মুসলমান সমাজের শরীয়তের মোতাবেক, মানে তালাক প্রথা যেটা। তো সরকারে যখন এটার উপরে সাংবিধানিক একটা রায় করেছে, তো আমাদের মুসলিম সমাজ সেটা মেনে নিয়েছে, বর্তমানে তালাক প্রথাটা বন্ধ। তো সেই তালাক প্রথাটা বন্ধ হওয়ার পর দেখা গেছে এটা তো ভালো, মেয়েদের জন্য ভালো, ছেলে মেয়েকে কোথায় কোথায় 3 তালাক দিয়ে দিল, তো থেকে রক্ষা পেল। কিন্তু এই ছেলেটা তালাক না দিয়ে মেয়েটাকে নির্যাতন করতে হতে, মেয়েটা এখন বাবার বাড়িতে আছে, তালাকও হচ্ছে না, কারণ তালাক তো আইনে, সংবিধানে মানছে না, সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ, আর মেয়েটা এখন বাবার বাড়িতে আছে। এখন মেয়েটা কি করবে? আইনের আশ্রয় নিবে। আইনের আশ্রয়ে যাওয়ার পর আইনেও সেই মোতাবেক মানে কোনো সুরাহা পাচ্ছে না। আমি 2 দিক চিন্তা করে দেখছি, তালাক প্রথাটা বন্ধ করা ভালো কথা, মেয়েটা সুরক্ষিত হলো, স্বামী তালাক দিতে পারলো না, কিন্তু তালাক না দিয়ে ছেলেটা বলছে কি বলে তুমিও থাকো আমিও আছি, সে চলে গেছে বেঙ্গালুরে। মানে এটা দুটো দিকই আছে, দুটি, মানে ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। তারপর দেখা যায় কি যে আমি মেয়েটাকে তালাক দিতে পারবো না, মেরে ফেললো, না হয় মেয়েটা নির্যাতন পেতে পেতে ও এক সময় সুইসাইড করে নিল। তো ইয়েটা কে হবে, দায়ীটা কে হবে? স্বামীটা। ওদিকে দুনো সাইডই, মানে ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। আপনি বলছেন এটা দুটো দিকই আছে।
যে যেভাবে সেটা ব্যবহার করবে এটা তার উপর কিছুটা নির্ভর করছে। বা নারীদের যে, এবার অন্য প্রশ্ন যে আইনি অধিকার, যে অধিকারটা বিচার ব্যবস্থার কাছ থেকে একটা নারী পেতে পারে, সেই আইনি অধিকারের সচেতনতা বাড়াতে অনেক সময় নারীরা নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, কিন্তু তারা, আপনিও এই কথাটা আগে উল্লেখ করেছিলেন যে তারা সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারে না। তো এই আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের কি করা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি আমার বর্তমান ওসির আগে একজন ওসি এসেছিলেন, খুব সামাজিক ছিল, নামটা কি ছিল জানি। তো ওনার নিয়ে একটা মিটিং ছিল, তো আমি প্রস্তাব রেখেছিলাম যে আমরা প্রত্যেকটা গ্রামে যে আইনি সচেতনতা, যাতে পুরুষ মহিলা এরা শুধু কিন্তু মহিলা নির্যাতিত হচ্ছে এটাই শেষ নয়, একজন মহিলার সঙ্গে নির্যাতিত হচ্ছেন তার পরিবারের পুরুষরা। কারণ এই মেয়েটাকে নিয়ে তার বাবা, তার পরিবারের সদস্য পুরুষ যারা আছে, ওরাই ফাইন্যান্সিয়াল বা যে জায়গায় নিয়ে যাওয়া আসা, এগুলা কিন্তু পুরুষরা হচ্ছে। তো আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রামে আমরা প্রথমে সামাজিক সচেতনতা, আমরা সমাজ সচেতন হতে হবে। আমি তো লয়ার নয়, তারপরেও আমি বলছি যে আমরা আইনের দিকে আমরা পরে যাব, প্রথমে আমরা সামাজিক সচেতনতার প্রয়োজন আছে। আমরা যদি আগেও আমি বলেছি, ঐক্যবদ্ধভাবে আমরা যদি সমাজকে সচেতন করি, এবং আমরা প্রত্যেকটা গ্রামে আছে, গ্রামের গ্রুপ সদস্য আছেন, এসএইচজি গ্রুপের মহিলারা আছেন, আশা কর্মীরা আছেন, অঙ্গনারী কর্মীরা আছেন, সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা সমাজের যারা আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের আছি, বিভিন্ন রাজনৈতিক দলেরও বিভিন্ন পদাধিকারী আছে, সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা সমাজকে সচেতন করি, আমরা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে থাকলে আমাদের হবে না, আমরা প্রথমে আমরা সমাজকে সচেতন করতে হবে। সমাজ সচেতন হলে, একটা মানুষ বিপদগ্রস্ত হলে আমরা পুরো সমাজ যদি এই মানুষটার পাশে দাঁড়ায়, আমরা দেখবেন এই মানুষটা সাহস পাবে এবং অগ্রসর হতে বা আগাইয়া যেতে একটু সাহস পাবে। কিন্তু আমরা আমি বলবো কি, আমাদের মধ্যে একটা হিংসা বিদ্বেষ আছে, যে কিছু সংখ্যকে বলবেন সচেতন, আর যেমন আমি একটা সচেতনতা সভা ডাকলাম, কিসের উপর? নারী নির্যাতনের উপর। নাইলে অ্যাডভোকেট দুইজনকে আমি ইনভাইট করলাম যে আমরা এটা ধরেন আইনি, সাংবিধানিক বা মেয়েরা কিভাবে আইনি সহায়তা পাবে, এটা। তো কিছু সংখ্যক লোকে আবার বলে, ওখানে যাবেন না, ওখানে গিয়ে কি করবে? যে হিংসা বিদ্বেষ, আমার কাছে আসো, যদিও ওটা নিজে না বলে, প্রত্যক্ষ ভাবে না বলে পরোক্ষ ভাবে বলে, আমার কাছে আসো। তো দেখেন, বাল্য বিবাহ, তার পিছে তারপরে আমরা ওই যে চাইল্ড প্রোটেকশন যেটা আছে, ওই যে শ্রমিক, বাচ্চা শ্রমিক যারা, সবগুলা নিয়ে আমরা সচেতনতা সভা করি, কিন্তু আমরা একটা জায়গায়, আমি বলবো একটা জায়গায় না করে আমরা ছড়িয়ে ছিটিয়ে গ্রাম অঞ্চলে যদি আমরা সচেতন, আমরা গ্রামের মানুষগুলা খেটে খাওয়া মানুষ, ঘুম থেকে উঠে দা নিয়ে কাজে চলে যায়, ও জানে না ওর মেয়েটা কিছু হলে বলবে কি, বলে বাসা বাড়ি কাজে দিয়ে দিব, দরকার নেই, আইনে যাওয়ার দরকার নেই, সমাজের বিচারের দরকার নেই। কিন্তু সচেতন হলে সে, আমরা যদি কয়েকজনে আমরা সচেতনতা সভা করি। আমরা এক সময় সুকুমার ভট্টাচার্য যখন প্রেসিডেন্ট ছিলেন, আমি তখন আঞ্চলিক পঞ্চায়েতের সহসভানেত্রী ছিলাম, এটা 92-র কথা বলছি। তখন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলা নাটকের মাধ্যমে, গ্রাম অঞ্চলে আমরা নাটকের মাধ্যমে সচেতনতা সভা করতাম, যে বাবা আসছে, মেয়েকে স্বামী মারছে, শ্বশুর এটা বলছে, ওটারে আবার দুইজন সরপঞ্চ বসে গাছের নিচে বসে ওকে সমাধান করা, এটা নাটকের মাধ্যমে। তখন মানুষ অনেক সচেতন হয়েছিল, অনেক সচেতন, অনেক গ্রাম অঞ্চলে মানুষ সচেতন। এগুলা করতে আজকাল মানুষ নেই। আজকাল দেখা যাবে কি, আপনার ঘরে যদি আমি আত্মীয় হিসাবে যাই, আমার চা, আপনি সামনে চা দেবেন, আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, আমি মোবাইল নিয়ে বসে থাকবো। তোমার বাবা কি করছে, তুমি ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে, এগুলো, এই কথাগুলো জিজ্ঞাসা করার সময়ই নেই। আর সচেতনতা সভা কোথায় থেকে কে করবে? তারপরেও সময় করে আমরা যদি গ্রাম অঞ্চলে, আমরা যেমন বাগানে বা আমরা প্রত্যন্ত অঞ্চলগুলাতে
আমরা যদি সচেতনতা সভা করি, আইনি সহায়তা কিভাবে পায়, আছে আইনি সহায়তা কেন্দ্র আছে, সহায়তাটা কিভাবে পাবে, এই মেয়েটা কোথায় যাবে, এই মেয়েটা কি করবে, এখন একটা এজাহার, এটা এফআইআর লেখাতে হলে এই মেয়েটা বলবে কি, বলে না কার কাছে যাবো, কারো বসে থাকবে, আর বলে বাদ দে, আর আমার দরকার নেই। গত গত সানডে একটা মেয়ে আসছে আমার পশ্চিম কাটিগড়া থেকে, ও এসে বলছে কি, বলে আমি আমার স্বামীর উপর কোনো আইনি ব্যবস্থা নেব না, পুলিশে নেই, কিন্তু আমাকে এমন ভাবে মেরেছে, আমরা দেখেছি, মেয়ে হিসাবে আমরা এমন ভাবে মেরেছে, কিন্তু তারপরে ওই মহিলাটা বলছে আমি আমার স্বামীর উপর কোনো আইনি পদক্ষেপ নেব না। আমরা জিজ্ঞেস করলাম কেন, সে বলছে কি, আমার বাবা আমাকে একবার নিয়েছিলেন আমার বাবার বাড়িতে, এই স্বামীর সঙ্গে আইনি লড়াই করবেন, আমি আমার বাবাকে না বলে আমি স্বামীর সঙ্গে চলে আসছি, এখন তো আমার কোনো আশ্রয় নেই, আমি নির্যাতিত হলেও আমি স্বামীর বাড়িতে থাকতে হবে। মেয়েটা অসহায়, মেয়েটা মানে দারুণ ভাবে অসহায়। মেয়েদের দেখুন নিজস্ব কোনো বাড়িঘর নেই, ওটা কার বাড়ি, ওটা বাবার বাড়ি, ওটা কার বাড়ি, ওটা স্বামীর বাড়ি, ওটা কার বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, কোথায় যাচ্ছ, না বাবার বাড়ি আসছিলাম, চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, নিজস্ব কোনো বাড়িঘর নেই। তো সেই অসহায় মেয়েগুলা আমি এক এক সময় মানে চিন্তা করি যে এই অসহায় মেয়েগুলা, ওদেরকে কি করে, আমাদের তো মেয়েদেরকে, অসহায় মেয়েদেরকে রাখার মতো যদি বৃদ্ধ আশ্রমের মতো যদি একটা আশ্রম থাকতো, আপনারা নিজে উপলব্ধি করতে পারতেন যে আমাদের সমাজে কত অসহায় নারী, কত অসহায় মহিলা আছে। যার জন্য আমি আবারও বলছি যে আমরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করি, কিন্তু আমি দেখছি আমরা কিন্তু পূর্ণ মর্যাদা এখনো আমরা পাইনি, পাওয়া যায়নি। তো আপনি মহিলাদের জন্য অনেক কাজ করছেন, আপনি নিজেও একজন মহিলা, তো এইভাবে যে আপনার জীবনের এই যে কাজ করছেন একজন মহিলা হিসেবে মহিলাদের জন্য, আপনার জীবনের এই ব্যাপারে সবচেয়ে বড় অনুপ্রেরণাকে, কার কাছ থেকে আপনি প্রেরণা পেয়ে এ ধরনের কাজে নেমেছেন? অথবা কোনো মহিলাকে আপনি, কোনো মহিলার কাছ থেকে আপনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক ভাবে আপনি প্রেরণা পেয়েছেন, সেই মহিলার সম্বন্ধে একটু জানতে চাই। প্রথম যখন আমরা আমি পঞ্চায়েতে, কালাইনগাঁও পঞ্চায়েত থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম, তখন হয়তো আপনারা ছোট, তো মাল্টিপারপাস ওমেন কোঅপারেটিভ সোসাইটি বলে একটা স্কিম এসেছিল। তখন আমার প্রয়াত প্রাক্তন কালাইনগাঁও পঞ্চায়েতের সভাপতি সুকুমার ভট্টাচার্য, উনি প্রথম চেয়ারপারসনের পদটি দিয়েছিলেন আমাকে, এবং সেই মেয়েদেরকে যে অংশীদার হিসাবে 10 টাকা অংশীদার, মানে ওমেন কোঅপারেটিভ সোসাইটি আসছে। তারপর এই আমার থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতি, যেটা আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার পবন কুমার ভট্টাকুর ছিলেন, উনার স্ত্রী শিখা ভট্টাকুর, সেই শিখা ভট্টাকুর মহাশয়া আমার সেই নারীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, সেই সুরক্ষা দেওয়ার জন্য যে সুরক্ষা সমিতি, উনার কাছ থেকে অনুপ্রেরণাটা পেয়েছিলাম, এবং উনি কাজ করেছেন। প্রথম আমার রেজিস্ট্রেশন যেটা শিখা ভট্টাকুর মহাশয়া উনি করে দিয়েছিলেন গুয়াহাটির থেকে। তো আমাদের মধ্যে এখন অনেকজন নেই, আমাদের রেহানা চৌধুরী প্রয়াত হয়েছেন, বাসন্তী সিনহা উনি প্রয়াত হয়েছেন, বিনা মুন্ডা উনি মানে প্রয়াত হয়েছেন, মানে প্রত্যেকটা কমিউনিটি থেকে নিয়ে এই থানাভিত্তিক মহিলা সুরক্ষা সমিতি গঠন করা হয়েছিল। উনি যখন ট্রান্সফার হয়ে গেলেন, গুয়াহাটি চলে গেলেন, তো শিখা ম্যাডাম আমাকে বলেছিলেন যে থানাভিত্তিক এগুলা চালানো সম্ভব হবে না, ওটা রেজিস্ট্রেশন গুয়াহাটিতে, দিল্লি থেকে ছিল। তো বিহারার একজন চক্রবর্তী মহিলা ছিলেন, নামটা আমার স্মরণ থেকে চলে গেছে, তো ওরা কতটুকু চালাতে পারবে এখন, মানে পুলিশের ইয়েতে এগুলা পুলিশে নিয়ে যাবে, এসপি অফিসে, সেখানে মিটিং হবে, আসবে, ওখানে কেস হবে, আবার পুলিশে যাবে, ওরা সবাই এগুলা করবে না। তো তুমি চলে আসো গুয়াহাটিতে, আর কিছু কাগজপত্র আমি বলে দেবো, এগুলো উনি আমাকে করে দিয়েছিলেন। তো আমি শিখা ভট্টাকুর ম্যাডামের কাছে মানে আমি কৃতজ্ঞ,
উনি আমাকে এই প্রেরণা দিয়েছিলেন, এবং সেই প্রেরণা দেওয়াটা বড় জিনিস নয়, আমি ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু ধরে রাখাটা, একটা প্রতিষ্ঠানকে সক্রিয়ভাবে ধরে রাখাটা বা প্রতিষ্ঠান তাকে তৈরি করা, ওটা হলো সবচেয়ে বড়। তো আমি শিখা ম্যাডামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমি যে এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তো বর্তমান প্রজন্মের মেয়েদের জন্য আপনার কি বার্তা থাকবে? বর্তমান যে মেয়েরা আছে কম বয়সের, এই প্রজন্মের মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলুন। আমি আমাদের সমাজের প্রত্যেকটা সম্প্রদায়ের মেয়েদের আমার দেখেছি, আমি 14 থেকে 18 বছর, 18 থেকে 22 বছর এইভাবে বলা হয়। তো আন্ডার এজ মেয়েগুলার উদ্দেশ্যে আমি বলছি, মানে বাল্য যারা মানে এখনো ইয়ে না, ওদের উদ্দেশ্যে আমি বলছি, প্রথমে ওদেরকে ওদের গার্জেন থেকে, অভিভাবক থেকে যাতে সতর্কতা অবলম্বন করা হয়, বন্ধু স্বরূপ ওদেরকে বোঝানো হয় কি করলে কি হবে। বর্তমান সমাজটা কিন্তু দারুণ প্রচন্ড ভাবে, মানে কখন কোন সময় কি ঘটবে এই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। তো অভিভাবকরা যার যার সন্তানদেরকে, বিশেষ করে মেয়ে সন্তান না, আমি পুরুষ সন্তানদের কথা, আমাদের ছেলে এবং মেয়েদেরকে যাতে প্রথমে অভিভাবকরা সতর্কতা রাখেন, তারপর স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আছে ওনারাও যাতে সতর্কতা রাখেন, এবং তারা যে শিক্ষা অর্জন করেছে শুধু পুঁথি শিক্ষা নয়, আমি বলবো তারা সামাজিক, নিজের সমাজের, নিজের গ্রামের, নিজের দেশের এই শিক্ষাগুলা যারা এডিশনাল, এগুলাও যাতে অর্জন করে। শুধু পুঁথি শিক্ষা নিলে হয় না। কারণ দেখেন, আমরা আমাদের সমাজে আছে এখন তো সেলাই, যেগুলা সুই দিয়ে সেলাইগুলো, আগে দেখা যেত টেবিলের কাপড় সেলাই হয়, বা আমাদের বালিশের কাভার সেলাই, বর্ণাঢ্য উলের সেলাই টেলাই দেখা যেত আগে, এখন দেখা এগুলা যায় তো না এই ধরনের। নেই বললেই চলে। ওরা জানেই না কিভাবে করে। উলের মেশিন ছিল, উলের কাটা ছিল, শলা ছিল, কুশি কাটার শলা ছিল, প্রত্যেক ঘরে ঘরে ছিল প্রত্যেক এটা। ঘরে ঘরে ছিল। আমরার মারা বলতেন এগুলা সেলাই করো, ঈদ আসছে, পূজা আসছে, সেলাই করো, এগুলা সুন্দর করে রাখো। এগুলা নেই। ফ্রেম গুলা মেয়েরা অনেক ফ্রেম, মানে সেলাই করে রুমাল গুলা ইয়ে করে, এই গ্লাস দিয়ে ফ্রেম বানিয়ে ফটোর মতো ঘরে বাঁধানো থাকতো। কিন্তু এখন সেইগুলা নেই, কারণ এই সময়টাই ওদের নেই। আর এই শিক্ষাটা কার কাছে? প্রথম শিক্ষক হলো ওদের মা, ঘরের মা। দেখেন, আমরা যে কাঠের চুলা, সেই চুলাটা তো আমাদের স্কুলে পড়ানো হয়নি, কোনো পুঁথির মধ্যে, কোনো বইয়ের মধ্যে নেই। এটা কার কাছ থেকে এই শিক্ষাটা নেওয়া? মায়ের কাছ থেকে। পাকঘরে তালা বাসনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সময় বিশেষ এটা করা এগুলা শিক্ষা মায়ের কাছ থেকে। প্রথম শিক্ষিকা মা। সেই মা যেন উনার মেয়েকে প্রথমে এডিশনাল, যেটা অতিরিক্ত শিক্ষা, যেটা এটা দেন এবং সতর্ক রাখেন। একদিন ওনার মায়ের নামে প্রশংসা আসবে যে ওর মা ভালো ছিল, তাই ওর মেয়েটা ভালো। আচ্ছা, এবার আবার নারী দিবসে আমরা ফিরে যাচ্ছি। যে এই যে নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে, আমরা অনেকেই যাচ্ছি, সহযোগিতা করছি, কিছু এটা করছি, কিন্তু এটা কি ওই যে বিশেষ করে বৎসরের একটা দিন, না হয় বৎসরের 20টা দিন এইভাবে নারীদের সম্মানে বা অধিকার রক্ষায় আমাদের কাজ করাটা উচিত বলে কি আপনি মনে করেন? শুধু একটা দিনে সীমাবদ্ধ না রেখে। আমি আজকে যেটা নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, আজকেই আমাকে দিয়ে কেক কাটানো হয়েছে। গত বছর আমি করেছি, প্রত্যেক বছরই আমরা করি। এই বছর আমার রমজানের কারণে আমি করিনি। তো আজকে আমার লক্ষ্মীপুরের এই সিএলএস এর মহিলারা, যে এসএইচজি গ্রুপের মহিলারা করেছে কেক কেটে। তো আমার ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল, আজকে যে নারী দিবস, 8ই মার্চ যে আমরা নারী দিবস, আজকের দিনে যে মহিলা বাসার কাজে
সে তো বাসার কাজে চলে যাবে। তার জন্য কিন্তু আজকের আন্তর্জাতিক নারী দিবসটা নেই। আজকের দিনে যে মহিলা ইটভাটায় কাজ করে সে তার সময় অনুযায়ী চলে যাবে। আজকের দিনে তো সেই মহিলার নারী দিবসের সেই অনুপ্রেরণা নেই। ওই আজকের দিনে তো সেই নারীগুলার যে নারী দিবস পালন করব। আমি তো এটা মনে করি সরকারে আজকের দিনে নারী দিবস উপলক্ষে একটা আনুষ্ঠানিক বন্ধ বা আনুষ্ঠানিকভাবে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা নারী দিবস, নারীদেরকে যাতে উৎসাহ দেওয়া হয় যে আজকে নারী দিবস। কিন্তু আমি দেখেছি যে আমাদের নারীরা আজকের যে তার যার যার কর্মে যে চানাচুর বিক্রি করবে সে চানাচুর বিক্রি করতে চলে গেছে, দাঁড়িয়ে নারী দিবস কি জানে না। আর কিছু সংখ্যক মানুষে আজকে যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কি এটাও জানে। অনেক শিক্ষিত সমাজেও কিন্তু দেখা গেছে যে বিয়ে পাশ করেছে মেয়েটা কিন্তু নারী দিবস সম্বন্ধে কিছু জানে না। কারণ আমাদের মধ্যে লোপ পাইতেছে যে নারী দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি, স্বাধীনতা দিবস কি, সাংবিধানিক দিবস কি, সংবিধান জিনিসটা কি, এইগুলা এই যে এডিশনাল জিনিসগুলা আমাদের মধ্যে লোপ পাইতেছে। তাই সরকারের কাছে আবারও আমি বিনম্র অনুরোধ করছি, আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতী, এটার মধ্যে যুবক যুবতী আনছি কেন, কারণ যুবকরা যদি কর্মসংস্থান পায় আমার যুবতীদেরকে ওদের হাতে তুলে দেব, এবং সেই ছেলেগুলা যদি কর্মসংস্থানে নিয়োজিত থাকে তো সে নেশা, ড্রাগস, মদ এগুলা থেকে বিরত থাকবে। সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে আমরা গড়ে তুলতে পারবো। আমরা আমাদের আজকের বার্তালাপের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবশেষে আপনার কাছে আমরা অনুরোধ করবো আর কি, যে আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা আজকে বসেছি এখানে আলাপ করতে। তো এই নারী দিবসের নারী সমাজের প্রতি আপনার কোনো বিশেষ বার্তা আছে কি? নারীদের উদ্দেশ্যে কিছু একটা বলুন। দেখেন, আমরা তো প্রতিনিয়ত প্রত্যেক সানডে আমরা মহিলাদের নিয়ে বসি, বিভিন্ন দিক নিয়ে আমরা সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে আমরা নারীদের সঙ্গে আলোচনা করি। তবু আজকের দিনে আমি নারীদেরকে আহ্বান করছি নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য নিজেই সাহসের সঙ্গে এগিয়ে আসুন এবং পাশের বাড়ির নারীকে হিংসা না করে ওকেও সঙ্গে সাহসিকতা সঙ্গে বের করে আনুন। কারণ আমরা নারী, আমরা অবলা, আমরা একে অন্যকে যদি আমরা সহযোগিতা না করি তো আমরা নারী সমাজ যেটা আছি সেটা আমরা পুরুষতান্ত্রিকের মধ্যে আমরা চলে যাব। তবে আমি পুরুষদেরকে হেয় প্রতিপন্ন করছি না, কারণ একটা নারী যত সময় একজন পুরুষের হাত না ধরেছে ততক্ষণ পর্যন্ত সেই নারী স্বাবলম্বী হতে পারেনি। তো আমি বলবো যে স্বাবলম্বী হতে গিয়ে যাতে পিছনে বদনামটা টেনে আনা না হয়। কারণ কাজ করে যাও, সমাজের জন্য কাজ করো, নিজেকে স্বনির্ভর করার জন্য কাজ করো। টাকার পিছনে দৌড়াবেন না, টাকা আপনার যেন পিছনে দৌড়া। আমার একটাই আহ্বান মহিলাদের কাছে। আমরা আজকে আলাপ করলাম কাটিগড়া থানা ভিত্তিক মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জামিলা বেগমের সঙ্গে। জামিলাদি, নারী অধিকার, নারী নির্যাতন, নারীর সুরক্ষা, নারীর প্রতি সমাজে চলা বৈষম্য এবং সামাজিক সচেতনতা, এগুলো নিয়ে বিস্তৃতভাবে অনেক কথাই বললেন। পরিশেষে আরেকটা কথা বলছি, যেটা আমরা সবাই জানি যে একটা পাখি একটা ডানা নিয়ে উঠতে পারে না, উঠতে হলে তার দুটো ডানার সমান সবলতা চাই। এই কথাটাই জমিলাদি বললেন যে শুধু নারী না, নারীর এবং পুরুষ মিলেই একটা সুস্থ, সুন্দর, সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারে, একজন আরেকজনের পরিপূরক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জামিলাদিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার এই নারীদের পাশে দাঁড়ানো এই কাজটা আপনি আরো দীর্ঘদিন সুস্থভাবে করে যান, এই কামনা করে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের বার্তালাপ অনুষ্ঠানটা শেষ করছি। দর্শকবৃন্দ, আশা করি
আপনাদের অনেকেরই সেটা কাজে লাগবে বা ভালো লেগেছে অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করলাম।